বাংলাদেশ দুটি আঞ্চলিক জোটে যোগ দেয়। এর একটি ডি-৮ ও অপরটি বিমস্টেক। বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক নিয়ে ডি-৮ গঠিত। 1997 সালের জুন মাসে তুরস্কে ডি-৮ এর প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। মুসলমান প্রধান এ দেশগুলো 10টি ক্ষেত্রে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে ডি-৮ গঠন করে। ইতোমধ্যে ঢাকায় ডি-৮ এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনও অনুষ্ঠিত হয়ে গেছে, জুলাই, 2008। অন্যদিকে বিমস্টেক গঠিত হয়েছে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডকে নিয়ে। পরে মিয়ানমার এ জোটে যোগ দেয়। বিমস্টেকের নতুন নাম বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। বলা হচ্ছে এটি হবে আসিয়ানের সঙ্গে দক্ষিণ এশিয়ার সেতুবন্ধন। শেখ হাসিনার তৃতীয় টার্মে, 2014-2018, তিনি চীন, ভারত, এমনকি মিয়ানমারও সফর করেন। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারও জাতীয় স্বার্থের আলোকেই তার পররাষ্ট্রনীতি পরিচালনা করে গেছেন। এক্ষেত্রে তার দৃষ্টিভঙ্গির সঙ্গে বিগত সরকারগুলোর দৃষ্টিভঙ্গির পার্থক্য থাকতেই পারে। একটি ক্ষুদ্র রাষ্ট্র হিসেবে ভারত ও পাকিস্তানের মতো দুটি পারমাণবিক রাষ্ট্রের বিবাদ মীমাংসার যে উদ্যোগ তিনি নিয়েছিলেন তা প্রশংসার দাবি রাখে। একইভাবে সিটিবিটি চুক্তি স্বাক্ষর, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদ পাওয়া, ক্ষুদ্রঋণের ধারণা ইত্যাদি ক্ষেত্রে তিনি প্রশংসিত হয়েছিলেন। শেখ হাসিনা এখন ক্ষমতায়। 2009 সালের জানুয়ারি থেকেই তিনি ক্ষমতায়। তার পররাষ্ট্রনীতিতে এক ধরনের ভারসাম্যতা থাকলেও, ভারতের সাথে সম্পর্ক বেশি গুরুত্ব পাচ্ছে। তার শাসনামলে ভারতের প্রধানমন্ত্রী মোদি ও প্রতিরক্ষামন্ত্রী পানিক্কর ঢাকা সফর করে গেছেন। পানিক্করের ঢাকা সফর গুরুত্বপূর্ণ এ কারণে যে, গত 47 বছরের ইতিহাসে কোনো ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী বাংলাদেশ সফরে আসেননি। সুতরাং, নয়া বিশ্বব্যবস্থা বিকাশে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক, একই সাথে চীন, জাপান, যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। চীনের ভূমিকা। নয়া বিশ্বব্যবস্থায় চীনের একটি ভূমিকা রয়েছে। বিশেষ করে ভারত মহাসাগরভুক্ত অঞ্চলে চীনের ভূমিকা, চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড কর্মসূচি এ অঞ্চলের রাজনীতিতে বড় প্রভাব ফেলছে। খুব সঙ্গত কারণেই। 31 বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে তা প্রভাব ফেলছে। ভারত চীনের এই কর্মসূচিকে ভালো চোখে দেখছে না। চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড মহাপরিকল্পনা নিয়ে সারা বিশ্বেই ব্যাপক আলোচনা হচ্ছে। গত মে মাসে, 2017, চীনের উদ্যোগে বেইজিংয়ে নতুন সিল্ক রুট খ্যাত ওয়ান বেল্ট ওয়ান রোড কর্মসূচি সংক্রান্ত একটি শীর্ষ সম্মেলন শেষ হয়েছে। এই শীর্ষ সম্মেলনে 30 দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা যোগ দিয়েছিলেন। তাদের মাঝে ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান ও মধ্য এশিয়ার সরকার প্রধানরা। দক্ষিণ এশিয়া তথা দক্ষিণ পূর্ব এশিয়া থেকে শ্রীলঙ্কা ও মিয়ানমারের সরকার প্রধানরাও এই সম্মেলনে যোগ দিয়েছিলেন। বাংলাদেশের পক্ষ থেকে শিল্পমন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ওই সম্মেলনে যোগ দিয়েছিল। তবে ভারত এই সম্মেলনে যোগ দেয়নি। আন্তর্জাতিক আসরে চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড, OBOR, মহাপরিকল্পনা একটি বহুল আলোচিত বিষয়। এ মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে বিশ্বের অর্থনৈতিক দৃশ্যপট পুরোপুরি বদলে যাবে এবং বিশ্বে চীন অন্যতম একটি শক্তি হিসেবে আবির্ভূত হবে। অনেক কারণের জন্য OBOR এর গুরুত্ব রয়েছে। প্রথমত, এই মহাপরিকল্পনার আওতায় চীনকে একদিকে মধ্য এশিয়া ও আফ্রিকা এবং অন্যদিকে ইউরোপের সঙ্গে সড়ক,
রেলপথ ও সামুদ্রিক পথে সংযুক্ত করছে। ফলে বৈশ্বিক বাণিজ্যে একটা বড় পরিবর্তন আসবে। এর মধ্য দিয়ে বাণিজ্যে চীনের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে, এটা সত্য। কিন্তু ওবিওয়ার এর সঙ্গে সংযুক্ত দেশগুলোও উপকৃত হবে। দ্বিতীয়ত, 60 থেকে 65টি দেশ ওয়ান বেল্ট ওয়ান রোড কর্মসূচির আওতায় রয়েছে। বিশ্বের অর্থনীতির 3 ভাগের 1 ভাগ এর আওতায় আসবে। বিশ্বের জনসংখ্যার অর্ধেক বসবাস করে এই অঞ্চলে এবং একই সঙ্গে বিশ্বে যে জ্বালানি সম্পদের রিজার্ভ রয়েছে, তার মাঝে শতকরা 75 ভাগ এই এলাকায় রয়েছে। ফলে চীনের নেতৃত্বে ওবিওআর পরিকল্পনা বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্র কর্তৃক এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা ভেঙে যাবে। তৃতীয়ত, ওবিওআর একটি মহাপরিকল্পনা। এটা চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর একটি বিশ্ব দর্শন। এতে প্রাথমিকভাবে $1 ট্রিলিয়ন ব্যয় হবে বলে ধারণা করা হয়েছিল। 14-15 মে, 2017 বেইজিংয়ে ওবিওআর এর যে শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল, তাতে এ খাতে শি জিনপিং এক বিশাল অঙ্কের অর্থ বরাদ্দের কথা ঘোষণা করেছেন। এর মধ্য দিয়ে বিশাল এক এলাকায় চীনা 32 অর্থনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে। এক নতুন ধরনের অর্থনৈতিক উপনিবেশবাদ আমরা প্রত্যক্ষ করব 21 শতকে। চীনা পণ্যের এক বিশাল বাজার গড়ে উঠবে ওবিওআরভুক্ত দেশগুলোয়। চীনা বিনিয়োগ বাড়ার কারণে চীনের ওপর নির্ভরশীলতা বাড়বে এসব দেশের। চতুর্থত, ওবিওআরভুক্ত দেশগুলো সুযোগ পাবে চীনের সঙ্গে শুল্কমুক্ত এক বাজার ব্যবস্থা গড়ে তুলতে। চীনের সঙ্গে বর্তমানে 12টি দেশের ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট এফটিএ রয়েছে। এই দেশগুলো হচ্ছে সিঙ্গাপুর, পাকিস্তান, চিলি, পেরু, কোস্টারিকা, আইসল্যান্ড, সুইজারল্যান্ড, হংকং ও তাইওয়ান। আরও 8টি দেশের সঙ্গে এফটিএ নিয়ে আলোচনা চলছে। এই দেশগুলো হচ্ছে জাপান, কোরিয়া, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, নরওয়ে ও কয়েকটি আঞ্চলিক সংস্থা। বাংলাদেশ ওবিওআর কর্মসূচিকে সমর্থন করছে। সুতরাং, বাংলাদেশের জন্য একটি সম্ভাবনা তৈরি হলো আগামীতে চীনের সঙ্গে একটি এফটিএ করার। বলা ভালো, বাংলাদেশ চীন বাণিজ্য চীনের অনুকূলে। ফলে এফটিএ স্বাক্ষরিত হলে এ থেকে বাংলাদেশ ফায়দা নিতে পারবে ভবিষ্যতে। পঞ্চমত, প্রস্তাবিত মোট 6টি অর্থনৈতিক অঞ্চল রয়েছে। প্রতিটি অর্থনৈতিক অঞ্চলের সঙ্গে চীনের সংযুক্তি রয়েছে। এর মধ্য দিয়ে ওইসব অর্থনৈতিক অঞ্চল উন্নয়নে চীন এগিয়ে আসবে। যেমন বলা যেতে পারে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের সিপিইসি কথা। সিপিইসিতে প্রাথমিকভাবে বরাদ্দ রাখা হয়েছিল $46 বিলিয়ন। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে $57 বিলিয়ন। এই করিডোর চীনের খাসগড়কে, জিয়াং প্রদেশ, পাকিস্তানের বেলুচিস্তানের গাওদার সমুদ্রবন্দরকে সংযুক্ত করেছে। এই করিডোর পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের গিলগিট বাল্টিস্তান হয়ে খাইবার পাখতুনখোয়া, পাঞ্জাব ও বেলুচিস্তান প্রদেশের ভেতর দিয়ে গাওদারের সমুদ্রবন্দরে মিলিত হয়েছে। এই অর্থনৈতিক করিডোরে সড়ক ও রেলপথ ছাড়াও গ্যাসের পাইপলাইন থাকবে। চীনের জ্বালানি চাহিদা প্রচুর। মধ্য এশিয়ায় রয়েছে প্রচুর জ্বালানি সম্পদ। চীন এ জ্বালানি সম্পদ নিয়ে যেতে চায় ইউনান প্রদেশে। এজন্যই চীন বাংলাদেশের কক্সবাজার উপকূলীয় অঞ্চলে সোনাদিয়ায় একটি গভীর বন্দর নির্মাণ করতে চেয়েছিল, ভারতের আপত্তির কারণে যা সম্ভব হয়নি। এখন সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দর নির্মিত না হওয়ায় মিয়ানমারে এটা নির্মিত হয়েছে। এখন মিয়ানমারের এই বন্দর ব্যবহার করে চীন। 33 বাংলাদেশের পররাষ্ট্রনীতি -3। কানেক্টেড হবে
যাতে গাওদার বন্দর ব্যবহার করে ইউনান প্রদেশে, কুনমিং যার রাজধানী, পণ্য নিয়ে যাওয়া যায় এবং একই পথ অনুসরণ করে চীনা পণ্য রফতানি করাও সম্ভব হবে। এতে সময় কম লাগবে এবং চীনা পণ্যের দামও কমে যাবে। বাংলাদেশও এ থেকে উপকৃত হতে পারে, কেননা বাংলাদেশ উপ-আঞ্চলিক সহযোগিতা বিসিআইএম-এর, বাংলাদেশ চীন, ইউনান প্রদেশ, ভারত ও মিয়ানমার সদস্য। বিশ্বের জনগোষ্ঠীর শতকরা 40% মানুষ এখানে বাস করে। বিশ্বের 9% এলাকা বিসিআইএম-এর অন্তর্ভুক্ত। বিশ্ব জিডিপির 7.3% এ অঞ্চলের। ভারত এবং বাংলাদেশ এই জোট থেকে লাভবান হতে পারে। কুনমিং থেকে কলকাতা পর্যন্ত বিসিআইএম-এর আওতায় সড়কপথ হবে। চীন এখন রেলপথেরও প্রস্তাব করেছে। কুনমিং থেকে মিয়ানমার পর্যন্ত সড়ক আছে। বাংলাদেশের কক্সবাজার থেকে মিয়ানমার সীমান্ত পর্যন্ত সড়ক তৈরি করছে বাংলাদেশ। ভারতের 7 বোন রাজ্যগুলো কিভাবে বিসিআইএম করিডোর থেকে লাভবান হবে, তার একটি দৃষ্টান্ত দিই। বর্তমানে 7 বোন রাজ্যের পণ্য কলকাতা সমুদ্র বন্দরে পৌঁছতে লাগে 7 দিন। সেখান থেকে চীনের গন্তব্যে পৌঁছতে লাগে 3 থেকে 4 সপ্তাহ। এখন বিসিআইএম করিডোর ব্যবহার করে ভারত মাত্র 2 দিনে তার পণ্য ইউনান প্রদেশে পৌঁছে দিতে পারবে। এতে শতকরা 30% খরচ কমে যাবে। ষষ্ঠ, ওয়ান বেল্ট ওয়ান রোড এ আরও 5টি অর্থনৈতিক করিডোর রয়েছে। এই অর্থনৈতিক করিডোরগুলো ব্যবহার করে ইউরোপ, দক্ষিণ পূর্ব এশিয়া ও মধ্য এশিয়ার দেশগুলো উপকৃত হবে। বিসিআইএম ও সিপিইসির বাইরে আরও যে 4টি অর্থনৈতিক করিডোর রয়েছে, সেগুলো হচ্ছে চীন মঙ্গোলিয়া রাশিয়া ইকোনমিক করিডোর, নিউ ইউরো এশিয়ান ব্রিজ, চীন মধ্য ও পশ্চিম এশিয়া অর্থনৈতিক করিডোর এবং চীন ইন্দোচায়না পেনিনসুলা। লক্ষ্য করলে দেখা যাবে, প্রতিটি ক্ষেত্রে চীনের সঙ্গে তার পার্শ্ববর্তী দেশগুলোকে সংযুক্ত করা হয়েছে। আর এভাবেই চীন দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, ইউরো এশিয়া সহ সুদূর ইউরোপের সঙ্গে সড়ক ও রেলপথে সংযুক্ত হবে। এটা এক বিশাল কর্মযজ্ঞ। একদিকে সড়কপথে যখন চীন সংযুক্ত হবে, তখন অন্যদিকে ইউরোপ থেকে চীনের অন্য অঞ্চলে সমুদ্রপথে সংযুক্ত হবে। প্রথম ক্ষেত্রে, বেল্ট, চীনের আনো শহর থেকে সড়কপথে নেদারল্যান্ডসের রটারডাম পর্যন্ত সংযুক্ত হবে। অপরদিকে রটারডাম থেকে ইতালির ভেনিস স্থলপথ এবং ভেনিস থেকে সমুদ্রপথে। 34, চীনের সমুদ্রবন্দর জুজু পর্যন্ত সংযুক্ত হবে। বিশাল এক কর্মযজ্ঞ, যা চিন্তাও করা যায় না। কিন্তু চীনের বর্তমান নেতৃত্ব এই অসাধ্য কাজটি হাতে নিয়েছে এবং দেশটি যখন 2049 সালে তার বিপ্লবের 100 বছরে পা দেবে, তখন এই ওয়ান বেল্ট ওয়ান রোডের মহাকর্মযজ্ঞ শেষ হবে। পশ্চিমা গবেষকরা চীনের এই উদ্যোগকে চিহ্নিত করেছেন চীনের মার্শাল প্ল্যান হিসেবে। পাঠকদের স্মরণ থাকার কথা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ পুনর্গঠন জন্য যুক্তরাষ্ট্র মার্শাল প্ল্যান নিয়ে এগিয়ে এসেছিল। অনেকটা সে মডেলকে সামনে রেখেই চীন 21 শতকে অবকাঠামো উন্নয়নে যে পরিকল্পনা হাতে নিয়েছে, তাকেই অভিহিত করা হয়েছে চীনের মার্শাল প্ল্যান হিসেবে। এখন প্রশ্ন অনেক এক, বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র চীনের এ মহাপরিকল্পনাকে কিভাবে দেখছে? কেননা আগামী 10 বছরের মধ্যে চীন বিশ্বের 1 নম্বর অর্থনীতির দেশে পরিণত হবে। যুক্তরাষ্ট্রের অবস্থান হবে তখন দ্বিতীয়। চীনের এই অর্থনৈতিক আধিপত্যকে যুক্তরাষ্ট্র সহজভাবে নেবে বলে মনে হয় না। 2. উঠতি অর্থনীতির দেশ ভারত। ভারত চীনের এই উত্থানকে খুব ভালো চোখে দেখবে না। 3. ইউরোপের অবস্থান কি হবে? 4. যুক্তরাষ্ট্র ভারতের কৌশলগত অংশীদার। ভারত মহাসাগরে এটা বড় প্রভাব ফেলবে।
চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের ব্যাপারে ভারতের আপত্তি রয়েছে, কেননা এটি বিতর্কিত গিলগিট বাল্টিস্তনের ওপর দিয়ে গেছে, যা পাকিস্তানের নিয়ন্ত্রণে থাকলেও ভারত মনে করে এটি তাদের। উক্ত সম্মেলন শেষে যে ইশতেহার প্রকাশ করা হয়েছে, তাতে ইউরোপের কোনো রাষ্ট্র স্বাক্ষর করেনি। তারা পরিবেশের সমস্যাটা বড় করে দেখছে। ফলে ওয়ান বেল্ট ওয়ান রোড এর সাফল্য নিয়ে একটা প্রশ্ন থেকেই গেল। ভারত চীন দ্বন্দ্ব যদি আরও বেড়ে যায়, তাহলে এ মহাপরিকল্পনা বাস্তবায়িত হবে না। এক্ষেত্রে 6টি অর্থনৈতিক করিডোরের একটি বিসিআইএম করিডোর বিকশিত হবে না। ভারত মহাসাগরে দেশ দুটি প্রভাব বিস্তারের প্রতিযোগিতায় অবতীর্ণ হয়েছে। তবে এটা বলাই যায়, চীনের এ মহাপরিকল্পনা